মেমোরি সুইচ আমি কিছুটা ইস্টবেঙ্গল কিছুটা ভারতের ফুটবল নিয়ে আলোচনা করব। মেমোরি সুইচ কেন বলছি, একটুখানি মানুষের এই মনে রাখার ক্ষমতাটা নিয়ে একটু আলোচনা করব। তো সুইচ কেন বলছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই এখন একটা তর্ক বিতর্ক চলছে ওই এয়ার ইন্ডিয়ার যে ফুয়েল সাপ্লাই সুইচটা অফ হয়ে গেল কী করে। এর ভারী মজার বিতর্ক চলছে, আমি শুনছি কে কী বলছে, ভারতীয় বিশেষজ্ঞরা, বিদেশিরা কী বলছে। বিদেশিদের একটা মস্ত গুণ আছে, যেমন ক্যাপ্টেন স্টিভের, উনি খুব কনফিডেন্টলি, খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেন। পরবর্তীকালে উনি আবার খুব কনফিডেন্টলি আবার সেই ভুলটা স্বীকার করে নেন। কিন্তু যেটা ঘটনা হয়, উনি প্রথম দিকে বা প্রাথমিকভাবে ভীষণ আত্মবিশ্বাসী হয়ে যেসব ভুলগুলো বলে, সেগুলো বেশি মানুষের কারণে পৌঁছয়। পরবর্তীকালে উনি যখন ভুলটা স্বীকার করে নেন, সেটার ভিউজ খুব একটা বেশি থাকে না। তো এই মেমোরি সুইচ বা ফুয়েল সাপ্লাই সুইচ কী করে অফ পজিশনে চলে এলো, সেইটা নিয়ে কিন্তু একটা অদ্ভুত একটা কাণ্ড কারখানা দেখলাম আমরা। যে প্রিলিমিনারি রিপোর্ট বেরিয়েছে, সেখানে খুব সুচারুভাবে একটা পুরো ডায়ালগে বা ট্রান্সক্রিপ্টে একটা দুটো লাইন শুধু দিয়ে দেওয়া হলো। ব্যাপারটা আগেও কিছু দেওয়া হলো না, পরেও কিছু দেওয়া হলো না। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ওই দুটো লাইন, কোটেড লাইন নিয়ে যাতে আপনাকে ভাবতে বাধ্য করা যায়। যাকে এবার আসি আমরা সাধারণ মানুষের বা ইস্টবেঙ্গল ফ্যানদের মেমোরি সুইচ কীভাবে অফ হয়ে যায়। আমরা গতকাল দেখলাম ইস্টবেঙ্গলে যে স্বনামধন্য কোচ আছেন দ্রোণাচার্য বিনো, উনি, আমরা জানি যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউথ ডেভেলপমেন্ট কোচ। আমরা খুব ভাগ্যবান, ওনাকে লা মাসিয়া চেয়েছিল যদিও বার্সেলোনা, কিন্তু উনি বাংলার টানে, বাংলাকে ভালোবেসে উনি বাংলায় থেকে গেছেন। তার জন্য আমরা ধন্য ওনার কাছে। ভারতরত্ন আশা করি উনি পেয়ে যাবেন যে কোনো দিন। যাকে তো উনি বলেছেন যে উনি চাইছেন যে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে, আইএসএল স্কোয়াডের ছেলেদের একটু গেম টাইম দেওয়ার জন্য। খুব সৎ উদ্দেশ্য। উনি চাইছেন যারা গেম টাইম পাচ্ছে না তাদের গেম টাইম দেবেন। এবং উনি এটাও বলেছেন যে যে সান অফ সয়েল যে রুলটা হয়েছে, 6 জন খেলাতে হবে স্থানীয় প্লেয়ার, সেই রুলটার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে কলকাতা ফুটবল লিগে দল পরিচালনা করার জন্য। তো এই যে উনি একটা সেবা করতে চাইছেন ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের প্লেয়ারদের যারা গেম টাইম পাচ্ছে না, এই সেবাটা বা গেম টাইম সেবাটা কিন্তু উনি আগের 2 বছরও করেছিলেন। আপনারা সবাই ভুলে যাচ্ছেন। কখনো সৌভিক খেলেছিল, কখনো সার্থক গোলই খেলেছিল, কখনো গুরসিমরাজ সিং খেলেছিল ডিফেন্সে, এরকম বিভিন্ন সময়ে রাকিব খেলেছিল, নিশু খেলেছিল। মানে উনি প্রচুর গেম টাইম কিন্তু দিয়েছেন সিনিয়র টিমের প্লেয়ারদেরকে। মানে এই সিনিয়র টিমের সেবা উনি প্রচুর করেছেন। তো এখন যেটা উনি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন বা সাহায্যের জন্য জানি না সাহায্য চাইছেন না সাহায্য দিচ্ছেন, ওনার কথাবার্তা শুনে আমরা ঠিক বুঝতে পারছি না। উনি দ্রোণাচার্য, ওনাকে বোঝাটা সত্যি দুষ্কর আমাদের পক্ষে, সাধারণ মানুষদের পক্ষে। তো এইটা কিন্তু উনি গত 2 বছর করেছিলেন। আপনারা যদি গত 2 বছর যা ঘটেছে ঘটনা পর্যায়ক্রমে একটুখানি চিন্তা করার চেষ্টা করেন, দেখবেন ইস্টবেঙ্গল কিন্তু গত 2 বছরও কলকাতা ফুটবল লিগের সুপার 6-এ কোয়ালিফাই করতো না, যদি না সিনিয়র স্কোয়াড থেকে সিনিয়র প্লেয়াররা নেমে আসতো কলকাতা ফুটবল লিগের গেম টাইম পাওয়ার অভিলাষে। সেই অভিলাষে যদি তারা না নেমে আসতো কলকাতা ফুটবল লিগ খেলতে, ইস্টবেঙ্গল কিন্তু সুপার 6-এ যেতে পারতো না গত 2 বছরও। এ তো গেল আমাদের সাধারণ মানুষের মেমোরি সুইচ অফ হয়ে যাওয়ার সমস্যা। আরও এখন আমরা দেখতে পেলাম আজকে খবরের কাগজে, আরও সুস্পষ্টভাবে বলতে গেলে বর্তমান খবরের কাগজে দেখলাম বেশ কিছু প্রাক্তন ভারতীয় দলের খেলোয়াড়, বাঙালি, তারা বলছে কলকাতা ফুটবল লিগকে আবার পুনর্বহাল করা হোক, আগের অবস্থায় বিদেশিদের আনা হোক। আমি আগেও বলেছি, আপনারা খুব ভোকাল যেসব বাঙালি প্লেয়ারদেরকে দেখেন, প্রাক্তন বাঙালি খেলোয়াড়, তারা খেলোয়াড় হিসেবে যথেষ্ট ভালো খেলেছে তাদের খেলোয়াড়ি জীবনে, কিন্তু তাদের থেকে কিছু আপনার আর পাওয়ার নেই বা জানার নেই। মানে তারা অ্যাডমিনিস্ট্রেশনে খুবই দুর্বল। কী কারণে দুর্বল সেটা ব্যক্তি বিশেষে হয়তো হেরফের হয়, কিন্তু তাদের থেকে আপনার কিছু জানার নেই, শোনার নেই। তারা এখন যে কথাটা বলছে, এটা কিন্তু আমি আমার চ্যাট ফোরামে আমি এবং কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান যাদের এই মেমোরি সুইচটা আলগা নয়, মানে লক ফিচারটা যাদের খুলে যায়নি বা আলগা হয়ে যায়নি, তারা কিন্তু এইটা নিয়ে
বহুবার আলোচনা করেছিলাম আমরা যে কলকাতা ফুটবল লিগকে কিন্তু আপনাকে ওইভাবে মানে স্থানীয় মানে ভারতীয় প্লেয়ারদের জন্য সীমাবদ্ধ করলে চলবে না। এখন যেটা হয়েছে, ভারতীয় ফুটবলটা যারা চালাচ্ছেন তারা কেন উল্টোপাল্টা চালাচ্ছেন আমি জানি না। তবে এটা ঘটনা যে আমি মনে করি, ধরুন আপনি একটা গাড়ি, আপনার একটা গাড়ি আছে, আপনি একজন চালককে রেখেছেন, নিয়োগ করে রেখেছেন গাড়ি চালানোর জন্য, মাস গেলে একটা টাকা দেন। তো অনেক সময় দেখা যায় চাকর বিভিন্ন কারণে তেল চুরি করে। কারণটা বিভিন্ন হতে পারে, অনেকে স্বভাবে করে, অনেকে অভাবে করে। কমলাকান্তের বিড়াল দুধ খাওয়ার মতন অনেক সময় লোকে অভাবে করে, অনেক সময় স্বভাবে করে। কিন্তু আপনি ধরলাম রেগে মেগে যে এত অসৎ আমার গাড়ির ড্রাইভার, গাড়ির চালক, তো আপনি একটা চিড়িয়াখানা থেকে একটা হনুমানকে ধরে আনলেন, খুব মানে সুন্দর একটা হনুমান, তার গায়ে কোনো উকুন নেই, খুব তার সুন্দর স্বভাব, চুরির স্বভাব নেই, সে কলাও চুরি করে না। তাকে আপনি বসিয়ে দিলেন, একটু ট্রেনিং দিয়ে গাড়ি চালানোর দায়িত্বটা দিয়ে দিলেন। তো সে কিন্তু আপনার তেলটা চুরি করবে না, সে খুবই সৎ, সে আপনার জীবনটা চুরি করবে, নিজের মায়ের ভোগে চলে যাবে কলা খাওয়ার জন্য, আপনাকেও কলা খাওয়াতে নিয়ে চলে যাবে, এই হলো থেকে আপনাকে নিয়ে চলে যাবে ওপরে কলা খাওয়ানোর জন্য। সেটা কলা কুশলী এইভাবেই দেখাবে। তো যেটা ঘটনা হচ্ছে যে এই কলকাতা ফুটবল লিগকে থেকে কেন বিদেশি সরানো হলো আমরা জানি না। হঠাৎ কি বললো মানে যে কি নাকি আরও ভারতীয় প্লেয়ারদেরকে তুলে আনতে হবে, মানে হঠাৎ করে মাঝখান থেকে আপনি কী করে তুলে আনবেন? আপনার তো একটা সাপ্লাই চেন আছে, আপনার একটা ছেলে তো দুম করে তো উঠে আসে না, একদম নিচ থেকে উঠে আসে। ব্যাপারটা তো এরকম নয় যে আপনার কলকাতা ফুটবল লিগের আগের ধাপ পর্যন্ত প্রচুর মানে প্রতিভাবান ভারতীয় প্লেয়ার রয়েছে, তারপর তারা কিছু করতে পারছে না, তা কি? মানে অনূর্ধ্ব 17-তে কি ভারত বিশ্বকাপ খেলছে বা বিশ্বকাপের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তারপরেই মুখ থুবড়ে পড়ছে? অনূর্ধ্ব 17, 19, 20 লেভেলে দারুণ খেলছে ভারত, তারপর আটকে যাচ্ছি কেননা তাদেরকে আইএসএল প্ল্যাটফর্ম দিচ্ছে না। এই কি ঘটনা? যদি এই ঘটনা হতো তাহলে আপনি ডিটেক্ট করতে পারতেন যে কোথায় আপনার সমস্যাটা হয়েছে। যেমন একজন প্লাম্বার, যে কলের মিস্ত্রি, তারা পাইপলাইনে কোনো একটা সমস্যা হয়, সে জলের পাইপলাইন হোক বা নিউম্যাটিক হোক, কিছু আপনাকে লজিক্যালি ভাবতে হবে যে কোথায় কোথায় প্রবলেমটা হচ্ছে, সেখান থেকে আপনি বা সিমটম কোথায় দেখা দিচ্ছে। মানুষের দেহের ক্ষেত্রে একই, ডাক্তার যেভাবে ডায়াগনোসিস করে, আপনাকে সেই সিমটম দেখে দেখে বুঝতে হবে যে কোথায় আপনার ফল্টটা রয়েছে পাইপলাইনে বা দেহের পাইপলাইনে কোথায় রয়েছে। তো ব্যাপারটা যদি এরকম হতো যে ভারত অনূর্ধ্ব লেভেলে 15-তে 17-তে দারুণ পারফর্ম করছে, টেক্কা দিচ্ছে জাপান কোরিয়ার সাথে, তারপর গিয়ে ভারত হারিয়ে যাচ্ছে, তাহলে আপনি বলতেন না মানে কোথাও একটা স্টেট লিগে হয়তো আর তারা যথাযথ সুযোগ পাচ্ছে না বা আইএসএলের সুযোগ পাচ্ছে না, কিন্তু তা নয়। ভারত একদম শুরু থেকেই কিন্তু আটকে রয়েছে, আপনার নিচ থেকে কিন্তু উঠে আসছে না প্লেয়ার। এবার নিচ থেকে উঠে আসার ব্যাপারে আচ্ছা যাবত আলোচনাটা শেষ করে নিই। তো এরা দুম করে তুলে নিল। এবার আরও বিভিন্ন কারণ থাকতে পারে। এক তো আমরা অবশ্যই জানি যে আইএসএল যারা চালাচ্ছিল, এফএসডিএল, তাদের একটা ব্যাপার হচ্ছে আমরা নিজেদেরকে কী করে আলাদাভাবে প্রতিষ্ঠিত করবো আমাদের লিগটাকে প্রতিষ্ঠিত করার দুটো উপায় আছে। আপনি বাকি যেসব টুর্নামেন্ট চলছে সেগুলো থেকে নিজেকে ওপরে তুলে নিয়ে যান, একটা আলাদা লেভেলে উচ্চ পর্যায়ে নিয়ে যান, একটা হতে পারে। আর একটা হতে পারে আপনি বাকিদেরকে নিচে পায়ের চাপ দিয়ে নামিয়ে দিন বা তাদেরকে শেষ করে দিন। এইভাবে আপনি ক্লাসে ফার্স্ট হতে পারেন। ক্লাসে আপনি ফার্স্ট হবেন কী করে? দুটো উপায় আছে, তিনটে উপায়। আপনি বাকি ছেলেদের থেকে বেশি পড়াশোনা করলেন, বেশি নাম্বার পেলেন পরীক্ষায়, আপনি ফার্স্ট হবেন। আর এক হতে পারে আপনি বাকিদেরকে এটা ওটা মদ গাঁজা চরস নেশা ধরিয়ে দিলেন, তারা ভালো করে পরীক্ষা দিতে পারলো না, আপনি একই পড়াশোনা করে ফার্স্ট হয়ে গেলেন। আর এক হতে পারে আপনি সবাইকে থ্রেট দিয়ে মেরে ঠেরে ফেললেন, স্কুলে আসা তাদের বন্ধ করে দিলেন, আপনি একাই পরীক্ষা দিলেন, আপনি ফার্স্ট হয়ে গেলেন। তো এই প্রথম কাজটা করাটা তো একটু কঠিন ব্যাপার, একটু পড়াশোনা করতে হয়, একটু পরিশ্রমের ব্যাপার, একটু চিন্তাভাবনা করতে হয়। তো মানুষ সাধারণত দ্বিতীয় আর তৃতীয় অপশানটাই বেছে নেয় সাধারণত জীবনে। তো আমাদের যারা আইএসএল চালিয়েছে তারা ওই দ্বিতীয় আর তৃতীয় পন্থাটাই বেছে নিয়েছে, যে আমি পড়াশোনা করব না, আমি বেশি নাম্বার
অর্জন করব না, বাকিদেরকে শূন্য করে দেবো বা বাকিদের নাম্বার আমি কমিয়ে দেবো। তো এই করতে আপনি যদি একটা নেতিবাচক মানসিকতা নিয়ে জীবনে চলেন, তো কোথাও না কোথাও গিয়ে আপনি আটকে যাবেন। কেননা আপনি এই মস্তানি আপনি তো শুধু দেশের মধ্যেই করতে পারবেন, তাই না? আমরা এই রাজনৈতিক স্তরেও একই ব্যাপার দেখি। আপনি যদি খুব কুচক্করি হন, তাহলে আপনি দেশের মধ্যেই কিন্তু আপনি মস্তানি করতে পারবেন, ওস্তাদি করতে পারবেন। আপনি আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন ওইটা আপনার ভেলকিটা কাজ করবে না। কারণ আপনার এই মস্তানি বা আপনার এই রোয়াব, ওটা তো আপনার যাদের ওপর আপনার একটা ক্ষমতা আছে বা যেই পরিসরে আপনার একটা চূড়ান্ত একটা ক্ষমতা আছে, যেখানে আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন, সেখানেই শুধু এই আপনার ভেলকিটা কাজে দেবে। আপনি যখনই সেই জোন থেকে বেরিয়ে যাবেন, তখন আপনি মুখ থুবড়ে পড়বেন জীবনে। আরও একটা ব্যাপারে আমি একটু মেমোরি নিয়ে আলোচনা করি, সেটা অনেকে আপনারা ভুলে যান, যে মাঝে মধ্যে আমরা এই ব্যাপারটা দেখি। এটা সর্বস্তরে আমরা দেখে এসেছি, মানে ফ্যানদের মধ্যেও দেখেছি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও দেখেছি, প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে দেখেছি, আইএফের মধ্যেও দেখেছি, সবার মধ্যেই দেখেছি। আমাদের মাঝে মধ্যে আমাদের রাজ্যের যারা স্পোর্টস খেলা আছে তাদের মধ্যেও দেখেছি। এমন নয়, দেখুন আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফুটবল নিয়ে বেশ ভালো কাজ করছে। কেউ ভালো কাজ করছে মানে এই নয় যে তার 100% কাজ ভালো হয়, এটা সম্ভব নয়। মানে কেউ ভালো খেলছে মানে এই নয় যে সে একটুও বাজে খেলে না। ভালো সেই যে বেশিরভাগ সময়টা ভালো খেলে, মন্দ সে যে বেশিরভাগ সময়টা মন্দ খেলে। তো আমরা মাঝে মধ্যে আগে দেখতাম যে স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না, তো একটা স্ট্রাইকার একাডেমি করে দেওয়া হোক। তো এবং সেটা নিয়ে খুব মানে হইচই পড়তো, মানে সাধারণ মহলে, সাধারণ সমর্থকদের মধ্যে স্ট্রাইকার একাডেমি, তারপর গোলকিপার একাডেমি, এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত ধারণা। এবং সেটা নিয়ে অনেক কাজকর্ম হয়েছে, মানে তারপর অনেকগুলো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। দেখুন, মানে ফুটবলটা তো একটা টিম গেম। আপনারা কেউ এই প্রশ্নটা কোনো দিন করলেন না, ফুটবল একটা টিম গেম, এটাই নয় যে তীর ধনুক নয় বা রাইফেল শুটিং নয়, যে আপনি একা একা অনুশীলন করে যাবেন অর্জুনের মতন বা একলব্যের মতন একা একাই করে যাবেন অনুশীলন। আপনি ওই একা একা বাড়ির দালানে অনুশীলন করতে করতে আপনি অলিম্পিক্সে গিয়ে গোল্ড মেডেল নিয়ে চলে আসবেন। বা জ্যাভলিন থ্রোও নয় যে আপনি একা একাই ছুড়ে যাচ্ছেন নীরাজ চোপড়ার মতন, আপনি 80 মিটার 90 মিটার পেরিয়ে আপনি গোল্ড নিয়ে চলে আসবেন। এটা একটা ফুটবল খেলা, একটা স্ট্রাইকারের কাজ হচ্ছে স্ট্রাইক করা। কিন্তু সে কী স্ট্রাইক করবে? সে তো আর পেনাল্টি শুটার নয়, সে তো একটা টিম গেমে বিভিন্ন খেলার পরিস্থিতিতে তার কাছে শেষমেশ যখন বলটা আসে সে সেটা থেকে গোলে কনভার্ট করার চেষ্টা করে। তো এই পরিস্থিতিটা কে তৈরি করবে যদি না একসাথে অনুশীলন করা হয়? বা একটা গোলকিপার তো শুধু শর্ট স্টপার নয়, মানে শর্ট স্টপার মানে পেনাল্টি শর্ট স্টপার নয়, তাকে বিভিন্ন খেলার পরিস্থিতিতে বিভিন্নভাবে তার মুভমেন্ট করতে হবে। সেটা কী করে সম্ভব আপনি যদি একসাথে না খেলাধুলো করেন বা পুরো টিম যদি না খেলে, 11x11 খেলা না হয়? তো এই ধরনের অনেক উল্টোপাল্টা প্রজেক্ট হয়েছে, মানে জাতীয় স্তরে হয়েছে, বাংলা স্তরে হয়েছে, এবং তার পরবর্তীকালে সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেকগুলো অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে যখন তারা উপলব্ধি করেছে যে এই আইডিয়াগুলো একদমই উল্টোপাল্টা আইডিয়া। কিন্তু সমস্যা হচ্ছে আপনি দেখবেন এই ধরনের আইডিয়া কিছুদিন বাদে বাদে আবার আসতে থাকে। তার মানে কি, মেমোরি সুইচ আপনাদের সবার খুব আলগা। মানে আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মেমোরি সুইচটা খুব আলগা। আপনারা ভুলে যান বলে আপনারা একই ভুল বারংবার করতে থাকেন। কলকাতা ফুটবল লিগকে টেনের নিচে নামিয়ে আনেন, আবার বলতে থাকেন না কলকাতা ফুটবল লিগকে আবার পুনর্বহাল করা হোক, আগের জায়গায় রিইনস্টেট করা হোক। বা ওই কখনও স্ট্রাইকার না উঠলে আপনারা বলেন স্ট্রাইকার একাডেমি করুন, কখনো গোলকিপার সমস্যা হলে বলেন গোলকিপার একাডেমি করুন। এবং এই জিনিসটা একের পর এক হয়েই যায়। আমরা দেখি, মানে আমরা চিটফান্ডের ক্ষেত্রেও দেখেছিলাম, একবার সঞ্চয়িতা হয়েছিল, তার 1-2 দশক পর আবার সেই বিভিন্ন চিটফান্ডগুলো হলো, এবং আগামী দিনও আবার হবে। মানে এটাই সমাজ, এইটাই আমাদের সবার মেমোরি সুইচ, আমাদের সবার মেমোরি সুইচ খুব আলগা। সকলে ভালো থাকবেন।